তোমার হাজবেন্ড আসলে কোনো ছেলেই না মা। ওর মেয়েদের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই। আই মিন, কোনোদিন তোমার ঘনিষ্ঠ হবে না, হতেও পারবে না কোনোদিন। ওর সেই ক্ষমতা নেই, আল্লাহ তারে সেই ক্ষমতা দেন নেই। তোমার শ্বশুর শাশুড়ি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কাজ হয়নি। অবশেষে এক কামিল কবিরাজ বলেছে ছেলের বিয়ে করান, বিয়ে করালে সব ঠিক হয়ে যাবে। এই জন্য তোমারে ছেলের জন্য বিয়ে করে আনছে মা। কথাটা বলল রূপার ছোট চাচি শাশুড়ি ইয়াসমিন বেগম। চুপি চুপি এসে বলল কথাটা তার কাছে। কথাটা বলে আবার তাকে শেষে এও বলে দিল, সাবধান, আমি যে তোমায় এসব বলেছি তা যেন কেউ টের না পায়। এর ঠিক 4-5 দিন পর এসে রূপার এক মামি শাশুড়ি তার কাছে চুপি চুপি বলল, মা, পৃথুল কি তোমার সাথে থাকে? রূপা অবাক হলো, উনি এমন কিছু জিজ্ঞাসা করছেন কেন। রূপা মিথ্যে করে বলল, হ্যাঁ থাকে। মামি উত্তেজিত গলায় বললেন, থাকে মানে কি বুঝতেছো? শুধু এক ঘরে থাকার কথা বলছি না কিন্তু। রূপা চুপ করে রইল। এই মহিলা এত অসভ্য কেন যে বুঝতে পারছে না। এইসব বিষয়ে ভাবিরা জিজ্ঞাসা করে স্বভাবত, কিন্তু উনি মামি হয়ে কিভাবে জিজ্ঞাসা করে? বললেন বেশরমের মতো, বয়সও তো কম হয়নি, চুলে কিছু পাক ধরেছে। ওকে চুপ করে থাকতে দেখে ওর মামি শাশুড়ি বলল, হয়েছে বুঝেছি, থাকে না। আসলে কথা হলো কি মা জানো, তোমার জীবনটা নষ্ট করে ফেলছে এরা। পিথুলের অনেক সমস্যা মা। ওর মেজো বোন সুফলা ওরে একবার দাওয়াত করে ওদের বাসায় নিল। এরপর ওরে যে রুমে থাকতে দিল ওই রুমে ওর বোন জামাইয়ের মাধ্যমে খারাপ মেয়ে এনে রাখছিল ওর সাথে থাকার জন্য। সেই মেয়ে নাকি সারা রাত অনেক জবরদস্তি করেছে ছেলেরে, কাজ হয়নি। ছেলে মেয়ের গালে চড়থাপ্পড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছিল। তার মামি শাশুড়ি তাকে কথাগুলো বলে আবার সাবধানতা গলায় বলল, সাবধান, তোমার শাশুড়ি যেন না জানে এই কথাটা। এই বেটি বিরাট বদ কিসমের মানুষ। আমি তোমার কাছে বলেছি এই কথা জানলে তার ভাইয়ের কাছে নালিশ দিবে, আমার মায়ের খাওয়াবে। ওর ভাইকে এক চরিত্রের, এদের রক্তটাই এমন। আমি তোমার জন্য দোয়া করবো মা, আল্লাহ অবশ্যই একটা পথ বের করে দিবে তোমারে। এই মহিলার কথার জবাবে রূপার বলা উচিত ছিল কেউ জানবে না মামি, কিন্তু সে কিছুই বলেনি। চুপচাপ মাথায় আলতোভাবে 2 হাত চেপে ধরে বিছানার উপর বসে গেছে ঝট করে। রূপার খুব মাথা ধরেছে এবং কান্না পাচ্ছে। তার চাচি শাশুড়ি এবং মামি শাশুড়ি দুজনেই কারো কথা মিথ্যে না। পুতুলের সাথে ওর বিয়ের 3 মাস 11 দিন পূর্ণ হলো, তবুও পিথুল তার কাছে আসেনি। একদিন সে জোর করতে কাছে যেতে চাইলো, ওর গায়ে সুড়সুড়ি দিল, পায়ের উপর পা তুলল, নাকের কাছে বুক ঘষলো, গা ঘেঁষলো, এতে কিছুই হলো না। পৃথুল বরং বিরক্ত হলো, বিরক্ত হয়ে রুম ছেড়ে চলে গেল। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সেদিনের পর থেকে পৃথুল তার মায়ের সাথে থাকতে শুরু করলো। তার মাও কী ধরনের মানুষ যে তিনি রূপাকে বলে দিলেন, ছেলের মন খারাপ যাচ্ছে, এই কদিন সে আমার সাথে থাকুক, তুমি আবার এ নিয়ে তোমার মাকে বলে দিও না। এর আগেও কিছু ঘটনা লক্ষ্য করেছে রূপা। পিথুলকে ওর মা নিজের কাজেই বাজে রকমের কুরুচিকরপূর্ণ গল্পের বই কিনে দিত। সেই সব বইয়ের পাতায় পাতায় নগ্ন মেয়েদের ছবি। পিতুল এইসব বইটই পড়তো না, টেবিলের উপর পড়ে থাকতো বই। আর রূপা রাগে ফুঁসতে ফুঁসতে এইসব বই ছিঁড়ে খুঁড়ে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলতো। একদিন হলো কি, ওর মেজবোন সুফলা এসে রূপাকে বলল, রূপা তোমার ফোনটা দাও তো দেখি, লক খুলে দিও। রূপা ওর হাতের লক খুলে ফোন দিল। সুফলা শেয়ার ভেইসে ওকে কি যেন দিল, সম্ভবত কোনো ভিডিও হবে। এগুলো দিয়ে সে আবার রূপাকে বলল, হাজব্যান্ড ওয়াইফ মিলে এগুলো দেখতে মহব্বত বাড়ে, বিয়ের পর এগুলো সবাই দেখে, আমরাও দেখি, তুমিও দেখবে পিথুলরে নিয়া। সুফলা এখন এখান থেকে চলে গেল, তখন ভিডিও ফাইলে গিয়ে অবাক হলো রূপা। এত নোংরা হতে পারে একটা মেয়ে মানুষ? সে তার আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নোংরা ভিডিও দিয়ে বলছে এগুলো দেখলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে। সে নিজেও নাকি দেখে এগুলো, এবং বিয়ের পর সব ছেলেমেয়েরাই নাকি এসব দেখে। কি ভয়ঙ্কর মিথ্যে কথা, কি ভয়ঙ্কর নোংরা মেচ্ছি। রূপার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো ডিলিট করে দিল তার ফোন থেকে। কিন্তু তখন সে বুঝতে পারেনি এসব কেন করেছিল পিথুলের মা আর বোনেরা। এরপর আবার একদিন রূপা চুপি চুপি শুনে ফেললো তার শাশুড়ির কার সাথে যেন কথা বলছে ফোনে। ওষুধে তো কোনো কাজ হচ্ছে না, ওপাশ থেকে বলল, কে জানে। তারপর আবার শাশুড়ি নিজেই বলল, একবার যদি শুধু ওটা করে ফেলতো, বংশের একটা গতি হতে পারতো, তবেই বাঁচতাম। কিন্তু সমস্যা হলো, ছেলে কোনোভাবেই মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে না। এগুলো শোনার পর আর শোনার আগে অত কিছু বুঝতে পারেনি রূপা, শুধু কিছুটা ধারণা হয়েছিল পিথুল সম্পর্কে। ও ভেবেছিল পিথুলের কোনো একটা সমস্যা আছে। কিন্তু এখন চাচি শাশুড়ি আর মামি শাশুড়ির তার কাছে গোপন কথাটা বলার পর তার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেল। সে বুঝে গেল আসল বিষয়টা কি। রূপার বিয়ে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের অ্যাডমিট হওয়ার
কথা ছিল রূপার, কিন্তু ভাগ্যের লিখন আর পড়াশুনো হবে না। অন্য সব দিনের মতোই কলেজ যেতে বইপত্র গোছাচ্ছিল রূপা। এর মধ্যে মা এসে বলল, আজ কলেজ যেতে হবে না। রূপা অবাক হয়ে বলল, কেন? মা বলল, তোর বিয়ে, আর ছেলের মা আংটি পরাতে আসবে। রূপার মাথায় যেন হঠাৎ আকাশ ভেঙে পড়ল। কি অদ্ভুত কাণ্ড! কথা নাই বার্তা নাই, ছেলেকে চিনি না, দেখিনি কোনোদিন, আর তার মা এসে হুট করে বলবে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর ছেলের মা এসে আংটি পরিয়ে দিয়ে যাবে। রূপার খুব রাগ পাচ্ছে মার প্রতি। তার মায়ের নাম নাসরিন জাহান। নাসরিন জাহানকে সে চাপা রাগ দেখিয়ে বলল, আমি কলেজে যাচ্ছি মা, আর এখন আমি বিয়ে করতে পারবো না, পড়াশোনা শেষ করে বিয়ে করব। কথাটা বেশ সাহস নিয়ে বলতে থাকে তাকে, কিন্তু রূপার মাও এক কথার মানুষ, তিনি যা বলবেন তাই সই। নাসরিন জাহান মেয়ের হাত থেকে বই কেড়ে নিয়ে বলল, এখন শুয়ে থেকে রেস্ট নাও, তারপর হাত মুখ ধুয়ে সেজে গুজে থাকো, দুপুর 3টায় ওদের আসার কথা। রূপা কিছু বলতে চেয়েও আর বলতে পারল না, তার মুখ খুব কান্না পাচ্ছে। সে ঝটপট বিছানায় শুয়ে বালিশ মুখে গুজে কেঁদে দিল। বিকালবেলা এলো তার হবু শাশুড়ি, আর ছোটোখাটো ধরনের মহিলা, তবে স্বাস্থ্য চেহারা ভালো, কথা বলে অতিরিক্ত এবং চতুর প্রকৃতির। নাসরিন বেগম মহিলার কথায় চিনির মতো গলে গেল, শরবত হয়ে গেল। মহিলা বলল, ছেলে আমার মাশাআল্লাহ, 8 বছর বয়স থেকে আমেরিকায় থেকেছে ওর বাবার সাথে, ওখানেই পড়াশোনা, এবার দেশে ফিরেছে বিয়ের জন্য। ছেলের চেহারা দুধে আলতা, লম্বায় 5 ফিট 10 ইঞ্চি, একটু বেশিও হতে পারে। ওর জন্য তো বউয়ের অভাব ছিল না, মডার্ন ফ্যামিলির মডার্ন বউ আমি আনতে পারতাম, কিন্তু আমি চাই ঠান্ডা মেজাজ, নম্র ভদ্র লক্ষ্মী একটা মেয়ে। আমি অনেক খবরাখবর নিয়ে জেনেছি, আমি যেমন বউ খুঁজছি আপনার মেয়ে ঠিক তেমন। নাসরিন বেগম সীমাহীন আনন্দের মুখর হাসি আসলেন, তারপর বললেন, আপা ছেলের ছবি এনেছেন? মহিলা শুকনো হাসার চেষ্টা করলো, বলল, এনেছি, বলে নিজের ভ্যানিটি ব্যাগটা থেকে একটা রঙিন ছবি বের করলো। তারপর সেই ছবি নাসরিন জাহানের হাতে তুলে দিয়ে দিল। নাসরিন জাহান ছেলের ছবি দেখেই বললেন, মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। তিনি সেই ছবি নিয়ে দৌড়ে গেলেন মেয়ের কাছে। রূপা ছবি দেখবে না, কিছুতেই দেখবে না, তবু জোর করে রূপার হাতে ছবি তুলে দিলেন তিনি। অবশেষে রূপা জল ভরা চোখে ছবিটার দিকে তাকালো এবং মুহূর্তে চমকে উঠল। তার এই এতটুকু বয়সে এত সুন্দর ও স্মার্ট ছেলে সে কখনো দেখেনি। একটু আগে কান্না হঠাৎ যেন কিভাবে বিলীন হয়ে গেল। আর সে খাট থেকে নেমে নিজে নিজে প্রস্তুতি নিল হবু শাশুড়ির সামনে যাওয়ার জন্য। সরাসরি ছেলে মেয়েকে দেখলো না, মেয়েরকেও ছেলেকে দেখালো না, আগে আগে তাদের কথা হলো না। যদিও রূপা চাইছিল আংটি পরানোর আগে ছেলের সাথে একবার দেখা করতে, কথা বলতে। ছবিতে দেখা আর বাস্তবে দেখা তো আর এক জিনিস হলো না। আজকালকার যুগে ছবি এডিট করা, কালোকে ধলা, ধলাকে কালো, লম্বা বেটে আর বেটেকে লম্বা, এসব অনায়াসে করা যায়। তাছাড়া একটা ছেলের সাথে সে সারা জীবন কাটাবে একসাথে, তার সাথে বিয়ের আগে একটু কথাবার্তার প্রয়োজন। দুজনের একটা মতামতের ব্যাপার আছে, একটা বোঝাপড়া আছে, আর এটা বিয়ের আগেই ভালো। কিন্তু সম্ভব হলো না। শাশুড়ি আজই আংটি পরাবে, তার মাও একমত। ভালো কাজে দেরি করলে নাকি শয়তান ঘাপলা বিধায়, ঘিট বেঁধে আটকে দেয় সেই কাজ। রূপা তবুও অনুরোধ করলো তার মাকে, অনুযোগের গলায় বলল, মা, কোনো একটা রেস্টুরেন্টে তো দেখা করা যায়, এই যুগে কিনা দেখে বিয়ে হয়। ওর মা রাগ দেখিয়ে বলল, তুই এমন করছিস কেন বলতো, নাকি তোর কেউ আছে? রূপা মার কথাটা শুনে একবারে চুপ হয়ে গেল, আর কোনো কথাই বলল না, এবং অনিচ্ছা সত্ত্বেও নিজের অনামিকা বাড়িয়ে ধরল হবু শাশুড়ির সামনে। শাশুড়ি সেই অনামিকায় জলজলে স্বর্ণের আংটি পরিয়ে দিল। রূপা আর কিছু করার থাকলো না। বাঙালি আর 10টা মেয়ের মতোই বাবা মায়ের ইচ্ছেই বলি হলো তাকে। রূপার বাবা অবশ্য বাড়িতে থাকেন না, তিনি থাকেন সিঙ্গাপুরেতে। আর সাধারণত তিনি সাদামাটা ধরনের মানুষ, প্যাঁচগোছ বোঝেন না। নাসরিন বেগম যা বলেন তাই করেন। এই বিয়েতে তিনি নাসরিন বেগমের সম্মতিকে প্রাধান্য দিয়েছেন। তাছাড়া ইমুতে তিনি ছেলের ছবি দেখেছেন, ছবি থেকে তার বেশ পছন্দ হয়েছে। কিন্তু তার একটাই দুঃখ, বড় মেয়েটার বিয়েতেও তিনি থাকতে পারবেন না। রূপাকে আংটি পরানো হয় রমজানের 6 তারিখ, আর তার বিয়ে হয় যায় রমজানের 12 তারিখ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ঘরোয়া পরিবেশ, কোনো আত্মীয় স্বজন নেই। ছেলের বাবা নিজেদের প্রাইভেট কার নিয়ে আসেন আর রূপাকে নিয়ে যান, ছেলেও আসেনি। ওখানে নিয়েই বিয়ে পড়ানো হবে। রূপা কিছু বুঝতে পারে না, বিয়ের আনন্দ পায় না। মাঝ থেকে কেমন যেন সন্দেহ জাগে, মনে মনে ভাবে এখানে কোনো একটা ঘাপলা আছে, বড় ধরনের ঘাপলা। কিন্তু সেটা কি? বিয়ে হয়ে গেল, এখনও সাদামাটা পরিবেশ, শুধুমাত্র ছেলের 3 বোন এসেছে আর তার বোনদের বর, সন্তান সম্মতি, এছাড়া বাইরের কেউ নেই। এমনকি ছেলের চাচা চাচিও নেই। সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ছেলে একে এখনও দেখেনি রূপা।
বিয়ে পড়ানোর সময় সে শুধু ছেলেকে দেখলো, ওকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু চিন্তা দেখালেও অসাধারণ লাগছিল দেখতে। মনে হচ্ছিল এটা কোনো ছবির আঁকা দৃশ্য, বাস্তব নয়। বাস্তবে একটা ছেলে এত সুন্দর হতে পারে না কিছুতেই। বিয়ে পড়ানো হলে ছেলেকে তার মা টেনে নিয়ে গেল কোথায় যেন। তারপর আবার নিরুদ্দের ছেলে। আর দেখতে পায়নি রূপা তাকে। রূপা খাটের উপর বসেছিল একা একা। আজ তার ফুলশয্যা। এখন রাতে 1টা বাজে। বর কাছে আসার নামগন্ধ নেই। রূপার কেমন যেন কান্না পাচ্ছে, ভয় ভয় করেছে কেমন। এর মধ্যে তার শাশুড়ি এলো। এসে বলল, মাগো, পিথুলের আজ শরীর খারাপ, ও আমার সাথে থাকবে আজ। তুমি লাইট অফ করে শুয়ে পড়ো, একটু পর তো আবার উঠতে হবে, সেহেরির টাইম হয়ে যাবে। রূপা কাপা গা রাগে কাঁপছে, ইচ্ছে করছে অনেক কিছু বলতে, কিন্তু সে কিছুই বলল না। চুপ করে রইল। শাশুড়ি চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে দিল। কি যে খারাপ লাগছিল তার। তার রাগ হয় খুব, কিন্তু কার প্রতি রাগ দেখাবে সে? এই বাড়িতে তো তারা আপন বলতে কেউ নেই। একবার মনে তার মার কথা, নিজের মাকেই কেমন তার পর মনে হতে থাকে। মাটাই তো তার ইচ্ছেটাই বুঝলো না। সে বলতে চেয়েছিল এখন বিয়ে করতে চায় না, জোর করে বিয়ে দিল। তারপর ছেলের সাথে কথা বলতে চাইলো, এটাও হলো না। তারপর সাজসজ্জা নিয়ে শুয়ে পড়ল বিছানার উপর। সে সারাদিন ক্লান্তি এসে ঝেঁকে বসেছে তার চোখে। এখন ঘুমবার প্রয়োজন নেই। ঘুম থেকে উঠে সব ভাবা যাবে। এবং শোয়ার কয়েক মিনিটের ভেতরে সে ঘুমের তলিয়ে গেল। রূপা ঘুমাতে পারল 1 ঘন্টার মতো। আর পরেই ডাক পড়ল তার। শাশুড়িমা ডাকছেন। রূপা রাগ গলায় গা নিয়ে দরজা খুলে দিল দরজা। শাশুড়ি লায়লা বেগম আধাসি মুখে বলল, মাগো, আজ কাজের বুয়া আসে নেই। মেয়েটার পেট খারাপ, ডায়রিয়া হয়ে গেছে সম্ভবত। তুমি আসো তো একটু মা, কিচেনে গিয়ে সেহেরি খাবারটা একটু গরম করে নাও তো। তোমাকে অবশ্য বলতাম না মা, কিন্তু আমার শরীরটা খারাপ, প্রেশারটা লো হয়ে গেছে। রূপা এই মহিলাকে আর সহ্য হচ্ছে না। এটা কোন ধরনের আচরণ? বিয়ের প্রথম দিনে তাকে কামলা খাটানো শুরু করে দিয়েছে একেবারে, যেন মগের মূল্য পেয়েছে। কাজের বুয়া নাই, তার প্রেশার লো, কিন্তু বেড়াতে আসা 3-3টে মেয়ে আছে। ওরা কি করছে? ওরা তো পারে খাবার দাবার গরম করে নিতে। তার ইচ্ছে করছে গলা চেপে ধরতে শাশুড়ি নামে এই দুর্বন্ধন মহিলাটার, কিন্তু এটা কখন এখন করা যাবে না। সে ভয়ানক রাগটা চেপে গিয়ে মনে মনে এই মহিলাকে কয়টা গালি দিল। বলল, বাটুক, শয়তানি। গরম করার কথা বলে রূপাকে কিচেনে নিয়ে যায় তার শাশুড়ি লায়লা বেগম। তারপর হাঁড়ি পাতিলের ঢাকনা খুলে দেখে, হাঁড়ির দিকে তাকিয়ে দাঁত দিয়ে পান খেয়ে লাল করা রাখা জিভে কামড় দিয়ে বলে, মা গো, সন্ধ্যা রাতে তো পোলাও ছিল। পোলাও তো এখন কেউ খাবে না। তাছাড়া গরম পোলাওটাও নষ্ট হওয়ার পথে। এক কাজ করো, 4 পট চাল জাল দিয়ে ফেলো, 10 মিনিটে ভাত হয়ে যাবে। আর ওই যে তরকারি আর ডালের পাতিল, ওগুলো গরম করে ফেলো। আমি আসছি কেমন, মাথাটা কি যে করেছে। কথাটা বলে সামান্য কোকিয়ে উঠল লায়লা। তারপর হাঁপাতে হাঁপাতে বেরিয়ে গেল কিচেন থেকে। শাশুড়ি চলে যাওয়ার পর রূপা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এবং খানিক শব্দ করে বলল, বজ্জাত মহিলা। রূপা আগে তরকারি আর ডালটা গরম করে নিয়েছে, তারপর ভাতের হাঁড়িতে টা চুলের উপর বসিয়ে দিয়ে ঘরে গেল। ভাবলো এই সুযোগে ফ্রেশ হয়ে নিবে। রাতে তো বিয়ের সাজেই ঘুমিয়ে পড়েছিল। ওই অবস্থায় ওদের সামনে যাবে কি করে? ঘরে গিয়ে তার ব্যাগ থেকে নতুন একটা কাপড়ের সেট বের করে তাহলে কাঁধে চেপে বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে বের হয়ে এসে খাটের উপর বসলো। চুলের উপর যে ভাত বসিয়ে রেখে এসেছে এই কথা এক্কেবারে খেয়াল নাই বেচারির। ওর এখন মনে পড়েছে মার কথা। সে ফোনের স্ক্রিনে তাকালো বার কয়েক। ভাবলো মাকে একটা কল দেই, কিন্তু দিতে গিয়েও সে কল দিল না। তার খুব অভিমান হলো মার প্রতি। মার তো উচিত ছিল এই সময় তাকে একটা ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞাসা করা, কিরে, সেহেরি খেতে উঠেছিস তোরা? কি রান্না করেছে তোর শাশুড়ি? এখানে কেমন লাগছে না তোর? মন খারাপ করিস না মা, 2 দিন পর তো জামাই তোকে নিয়ে আসবে। না, তার মা এমন কিছুই করলো না, ফোনও দিল না। রূপা এখন এমন খারাপ লাগছে, তার মন বলছে এক্ষুনি দেশান্তর হয়ে যেতে। সে মনে মনে খুব অভিমান করছে। এ জগতে আমার কেউ নেই, মা নাই, বাপ নাই, কেউ নেই। এসব ভাবতে ভাবতে তার চোখের কোণে জল এলো, নাকে নেমে এলো সর্দি। সে নাক টেনে যেই না চোখ দুটো তার হাতের পিঠ দিয়ে মুছতে যাবে, ঠিক তখন চেঁচামেচি শোনা গেল কিচেন থেকে। গলাটা লায়লা বেগমের। লায়লা বেগম চিৎকার করেছে, পইড়ে গেছে গো, সব পইড়ে ফেলাইছে, পইড়ে পইড়া ছারখার কইরে গেছে। রূপার কানে কথাগুলো যেতে তার বুকটা ধক করে কেঁপে উঠল। কি সর্বনাশ কথা! অনেকক্ষণ আগেই তো সে চুলোতে ভাত বসিয়ে রেখে এসেছে। এতক্ষণ বোধহয় হাঁড়ি পড়ে গিয়ে ঘরে আগুন ধরে গেছে। তার শাশুড়ি মা তো এটাই বলছে, ছাই হয়ে গেছে সব, পুড়ে গেছে সব।
রূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারছে না কিভাবে ওখানে যাবে। এখানে গেলে শাশুড়ি তার সাথে কীরকম আচরণ করবে সেও তা জানে না, তবে তার সাথে যে ভালো আচরণ করবেন এটা জানে। ওখানে এখন অনেক মানুষের গলা। রূপা ভয় পাচ্ছে। ভয়ে ভয়ে সে দরজা খুলে কিচেনের সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পেল ওরা কেউ এখানে নেই। ওদের গলার আওয়াজ অন্য কোনো ঘর থেকে আসছে। এখানে শুধুমাত্র তার শাশুড়ি। ভেতরে নুইয়ে থেকে পাতিল থেকে গামলায় ভাত বাড়ছে। রূপা খেয়াল করলো কিছুই পড়ে নেই। মনে হচ্ছে শুধু শুধু মহিলা চিৎকার করছে। এই মহিলার স্বভাব এমন বদ কেন? রূপা বুঝতে পারছে না। সে প্রায় রক্তশূন্য মুখে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমার ভুল হয়ে গেছে। লায়লা বেগম হাসি হাসি মুখে বলল, সমস্যা নেই মা, আমারই ভুল হয়েছে। তুমি নতুন মানুষ, জীবনে কাম কাজ করার অভ্যাস নেই। নতুন বেলা এই রকম হয়, এটা কোনো বিষয় না। এক কাজ করো, হাত মুখ ধুয়ে টেবিলে গিয়ে বসে পড়ো, আমি ভাত নিয়ে আসতেছি। রূপা তবুও দাঁড়িয়ে রইল দরজার সামনে। একা একা গিয়ে কোন ঘরে কোন টেবিলে বসবে? সে এ বাড়ির শুধুমাত্র তার ঘর, আর ঘরের সাথে লাগোয়া বাথরুমটা চিনে। আর এখন চিনল রান্নাঘরটা, নতুন করে চিনল শাশুড়িকে। এই মহিলাকে সে যতটা চালাক ভেবেছে, এখন মনে হচ্ছে এর চেয়ে শতগুণ বেশি চালাক মহিলা। এই মহিলা ওকে নিজের বশে নেওয়ার জন্য ওর গলানোর চেষ্টা করবে। কিন্তু রূপা সহজ না, সে অত সহজে গলবে না। গামলায় ভাত নিয়ে ওর শাশুড়ি কিচেন থেকে বের হতে গিয়ে দেখে এখনও কিচেনের সামনে দাঁড়িয়ে আছে রূপা। লায়লা বেগম রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলো। হেসে বলল, তুমি এখনও যাওনি? ভালোই হলো। তুমি দেখি আমার শাশুড়ি মায়ের মতো। আমি যখন রান্নাঘরে রান্না করতাম তখন দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকতেন কেন জানো? রূপার মন চাচ্ছে না কেন বলতে, তবু সে ভদ্রতা বজায় রাখতে বলল, কেন? ও শাশুড়ি হেসে বলল, আমারে সাহায্য করতে। খুব নেক মহিলা ছিলেন আমার শাশুড়ি। আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক। আমার শাশুড়ি সবসময় একটাই কথা বলতেন, একজন লাইনে কাম প্যাচের উপর প্যাচ, ছাওয়ানের আগে দুইয়ের কাম আধা আধি শেষ। যাই হোক, এখন এইসব কথার সময় না। পরে তোমার সাথে আমার শাশুড়ির বিষয়ে গল্প করব। এখন এক কাজ করো তো মা, ওইখানে দেখো ডাল আর তরকারি বেড়ে রাখছি, তুমি দুই হাতে দুইটা বাটি ধরে নিয়ে আসো। দুই শাশুড়ি বৌমা মিলে অনেক মেহমানদারি করি, কি বলো? রূপা কিছু বলল না। আদব দেখানোর সুরত নিয়ে ঠোঁটে এক চিলতে হাসি জড়িয়ে সে কিচেনে গেল। ডাল আর তরকারি বাটি দুটো নিয়ে এলে হাতে ধরে নিয়ে ফিরে এলো। রূপা ও শাশুড়ির সাথে গিয়ে ও ঘরে দেখে টেবিলের চারপাশে রাখা 6টি চেয়ার পরিপূর্ণ। তার বসার আর কোনো জায়গা নেই। রূপার কেমন লজ্জা লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। টেবিলে পিথুলে বসেছে, কিন্তু ও মাথা নিচু করে রেখেছে, যেন আপন মনে কি ভাবছে। রূপা এবার সত্যি সত্যি খারাপ লাগছে। সে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ বলছে না বসতে। ইচ্ছে করলে পিতুল বোনদের কেউ চেয়ার ছেড়ে উঠে এ বাড়িতে নতুন বউটাকে বলতে পারে চেয়ারে বসতে, কিন্তু কেউ এটা করলো না। এমনকি পিথুলের বাবাও না। ওর বাবা কে বরং দেখা যাচ্ছে মুখ ভার করে বসে আছে, যেন রূপাকে দেখে তার রাগ লাগছে। রূপা তখন ওদের থেকে খানিকটা তফাতে দাঁড়িয়ে দুই হাতের আঙ্গুল নিয়ে খেলছে। এছাড়া আর কী বা করবে এখানে দাঁড়িয়ে থেকে? হঠাৎ সে শুনতে পেল তার শাশুড়ির গলা। শাশুড়ি মা তখন ওদের পাতে ভাত সালুন তুলে দিচ্ছে। লায়লা বেগম রূপাকে বলল, মা, ওখানে দাঁড়িয়ে থাকতে বোধহয় তোমার খারাপ লাগছে, ওরা খেয়ে নাও, তারপর আমরা মামে মিলে দুজনে একসাথে খাবো। এখন তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও, আমি তোমাকে ডেকে নিয়ে আসবো ওদের খাওয়া হলে। রূপা নিচু ছড়ে বলে, জি আচ্ছা। তারপর সে ধীর পায়ে হেঁটে যেই না দরজায় পার হবে, ঠিক তখন পেছন থেকে ডেকে উঠল পিতুলের 3 বোনের সবচেয়ে বড় বোন অপলা নাম সে। রূপা পেছনে ফিরে তাকালো ও বলল, তুমি জানি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? রূপা বলল, এসএসসি পাশ করছি। অপলা মুখ কালচে করে বলল, সে বড় আফসোস গলায় বলল, তোমার থেকে এর বেশি কী বা আশা করব? রূপা বুঝতে পারেনি কিছুই। ওর কি ভুল হলো আবার এখানে? নাকি সামান্য ভাত পুড়ে গেছে বলে এসব বলছে? রূপা দাঁড়িয়ে থাকতে দেখে পিতুলের ছোট বোন শাম্মী, বোনদের মধ্যে সবচেয়ে ছোট হলো পিতুলের বড়, বলল, যাও ঘরে যাও, আরেকবার থেকে বাবার সামনে এলে সালাম দিয়ে আসবে, যাবার সময় সালাম দিয়ে যাবে। রূপা অতি কষ্টে উপর থেকে নিচে মাথা ঝুঁকে ও ঘরের দরজা ছেড়ে চলে এলো নিজের ঘরে। তারপর ভেতরে এসে কোনো মতে দরজাটা বন্ধ করে দিয়ে উবুর হয়ে পড়ে গেল বিছানায়। তার ভীষণ রকমের কান্না পাচ্ছে। সে বালিশ মুখে চেপে ধরে ইচ্ছে মতো কাঁদছে। কাঁদার সময় একেবারে মনে হচ্ছে কাঁদতে কাঁদতে যদি মরে যাওয়া যেত,
কিন্তু কি দুর্ভাগ্য, কাঁদতে কাঁদতে কেউ মরতে পারে না কখনো। রূপা কাঁদতে কাঁদতে ভাবছে ওর কি এমন ভুল ছিল যে ওকে সবার সামনে এইভাবে অপমান করতে হবে। সালাম দেয়নি ভুলে, অথবা বিষয়টি ওর মাথায় ছিল না, এটা তো পরবর্তী আড়ালে রেখে সুন্দর করে বুঝিয়ে বলা যেত। কিন্তু এভাবে দুই বোন মিলে তাকে অপমান করলো, আর ওই হাদারামটা নিজ দিক দিয়ে তাকিয়ে সব গিলছে, যেন খাওয়াটাই এখন তার একমাত্র কাজ। আর এদিকে ঘরে যে একটা বউ এসেছে, সেই বউ তার নিজের, এদিকে তার কোনো খেয়াল নেই। বোকা তো এসব পরখ করে সব কিছু বুঝে ফেলবে। রূপা তো আর বোকাশোকা মেয়ে না, তার ধারণা করেই নিল পিতুলের হয়তো বা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, আর তার মা তাকে জোর করে বিয়ে করিয়েছে বলে সে এমন করেছে। আর এটা না হলে সে সমকামী। সমকামীদের বিষয়ে শুনছে সে ফুফুতো বোন মিতু অপুর কাছে। মিতু অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ে। মিতু অপু সে সহ তার সব কাজিনদের কাছে এক বিকেলে এই বিষয়ে গল্প করছিল। মিতু অপু বলেছিল তার নাকি এক ছেলে বন্ধু আছে, রোহান নাম। ওই বন্ধুটি সমকামী। রূপার জীবনে প্রথমে ওই শব্দটা শুনেছে, তাই সে জিজ্ঞাসা করে ফেললো তখন, সমকামী মানে কি আপু? মিতু আপু তখন ওকে বিষয়টা বুঝিয়ে বলল, পৃথিবীর এমন কিছু ছেলে আছে যাদের মেয়েদের প্রতি কোনো অনুভূতি নেই। ছেলেদের প্রতি ওদের অনুভূতি, ওদের অ্যাট্রাকশন। পশ্চিমা কান্ট্রিগুলিতে ছেলেরা ছেলেদের বিয়ে করে, এদেরকে বলে গে। আর মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে, মেয়েদের সাথে মেয়েরা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, এদেরকে বলে লেসবিয়ান। এই কথাগুলো শুনে রূপা সেদিন ভেবেছিল এও কি সম্ভব, এমন হয় কি করে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে তার বরটা এমনই সমকামী, তাছাড়া আর কি হবে। নয়তো ওর কাছে এলো না কেন? পৃথিবীর এমন ঘটনা কখনো ঘটেনি, শুধু তার বেলায় কেন এমনটা ঘটলো? রূপা কান্নারত অবস্থায় গভীর চিন্তায় মগ্ন হলো। সে কিছুতেই বুঝতে পারছে না এখন কি করবে, কিভাবে বাকি জীবনটা ওর সাথে কাটাবে। রূপা কিছু বুঝতে পারে না। ওর কান্না আরও বাড়ে। মার প্রতি অভিমান হয়। মাকে আর তার এখন নিজের আপন মা মনে হয় না। মনে হয় দূরের কথা, সৎ মায়ের চেয়েও বেশি পাষাণ। যে ধনী আর বংশধর শ্বশুরবাড়ি দেখে বিয়ে দিয়ে দিল নিজের সন্তানকে, একটা বড় খোঁজ নিয়ে দেখলো না পর্যন্ত বিয়ের আগে এই ছেলের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে অত ধনী পরিবার তাদের মতো সামান্য পরিবারের থেকে বিয়ে নিয়ে নিবে কেন? তাছাড়া ছেলে অত সুন্দর, আমেরিকায় পড়াশোনা করে, এই ছেলে তাকে না দেখেই তার সাথে কথা না বলে কিভাবে রাজি হয়ে গেল বিয়েতে? এসব আগে ভাগে রূপা ভেবেছিল ঠিক, মাকে একটু একটু বলেছিল ভয়ে ভয়ে। তখন তো মা তাকে রাগ ভরা মুখে ভয়ঙ্কর নোংরা কথাটাই বলেছিল। বলেছিল, এমন করছিস যে তুই কেন? কি সমস্যা তোর? তবে কি ধরে নিব তোর অন্য কোনো ছেলে পছন্দ আছে? রূপা মার কথায় স্তব্ধ হয়ে গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে মার বিরুদ্ধে তার বিদ্রোহ করা উচিত ছিল। এটা না করে সে ভুল করেছে। রূপা কাঁদছিল, ঘরের দরজা বন্ধ। এই সময় লায়লা বেগম দরজার কাছে এসে দরজা টোকা দিয়ে বলল, দরজা খুলো মা। রূপার ইচ্ছে করছে না দরজা খুলতে, তার শুধু ইচ্ছে করে দরজা বন্ধ করে কাঁদতে। কিন্তু দরজা বন্ধ করে থাকলে এটা বেয়াদবি হবে। শত হলো সে এই বাড়ির নতুন পত্নী। রূপা টাওয়াল নিয়ে চোখ মুখ ভালো করে মুছলো, নাক টেনে ভালো করে পরিষ্কার করলো, তারপর দরজা খুলে দরজা খুলতেই দেখলো লায়লা বেগমের হাতে সাবান, কোসন, পানি ভর্তি জগ, গ্লাস। ঘরের ভেতর এসে এগুলো রাখতে রাখতে লায়লা বেগম বলল, দুই মা মিলে এখন খাবো কেমন? রূপা উপর থেকে নিচে মাথা ঝুঁকে সম্মতি দিল। তারপর ওরা খেতে বসলো। রূপা খেতে পারছে না, গলায় কাটা হয়ে বিধে যেতে যেতে ভাতের দলা মুখ ভেঙে কান্না এসে যেতে চায়। লায়লা বেগম সব বুঝতে পারে। সে তখন নিজের খাবার রেখে রূপার প্লেটের কাছেই টেনে নেয়। তারপর ওর প্লেট থেকে ঝোল দিয়ে ভাত মাখিয়ে ছোট ছোট লোকমা রূপার মুখে তুলে দেয়। রূপা প্রথমে খেতে না চাইলেও তারপর বাধ্য হয় খেতে। রূপাকে খাওয়াতে খাওয়াতে লায়লা বেগম বলল, স্বামী অপলার উপর রাগ করছো তুমি, তাই না? রূপা কিছু বলে না, চুপ হয়ে ঝোল দিয়ে ভাত মাখানো ভাত গিলে। লায়লা বেগম নিজে আবার বলে, আমার বড় মেয়ে আর ছোট মেয়ে দুটায় পাইছে তার বাপের ধাত। তাদের বাপ রাগী মানুষ, কথা সৌন্দর্য নাই। অপলা স্বামীর কথা সৌন্দর্য নেই। তবে পিথুল আর আমার মেজো মেয়ে সুফলা শান্তশিষ্ট, এদের মন কমল, আচরণ সুন্দর, মাটির মানুষেরা। সুফলা এখানে এসে বেশি থাকে। অপলা স্বামী বছরে 2 ঈদে আসে শুধু, এছাড়া আসে না। ওরা কাল চলে যাবে। তোমার শ্বশুর তো আমেরিকায় থাকে, সেও মাসখানেক পর চলে যাবে ওখানে। তখন তুমি, আমি আর পিতুল এ বাড়িতে, আর কেউ নেই। তোমার মতো করে তুমি থাকতে পারো, তোমার সংসার তুমি নিজেই সাজিয়ে নিতে পারো। বাধা দেওয়ার কেউ থাকবে না, কথা শোনার কেউ থাকবে না। তুমি ওদের প্রতি রাগ করে থেকো না কেমন? রূপা এবার কথায় মন গলছে না, বরং রাগ পাচ্ছে। কেন রাগ পাচ্ছে সে জানে না। তবে সে শাশুড়ির কথায় বলল, মা আমি কিছু মনে করিনি ওনাদের কথায়, তারা আমার গুরুজন।
গুরুজনদের কথায় রাগ করতে নেই। লায়লা বেগম অপরিসীম খুশি হলো। সে রূপার মাথায় বা হাতটি বুলিয়ে দিয়ে বলল, লক্ষ্মী বৌমা আমার, আল্লাহ তোমায় সুসন্তান দান করুক। রূপার হাসি পেল কথাটা শুনে। মনে মনে বলল, নিজের ছেলেকে তো আঁচলে বেঁধে নিজের কাছে রেখে দিন, বউয়ের ছায়াটুকু মারাতে দেন না। সন্তান কি এমনি এমনি আসবে পৃথিবীতে? শাশুড়ির কথাগুলো সত্য ছিল। পরদিন সকালে খাবার খেয়ে অপলা স্বামী বাচ্চা সমেত বিদায় হলো। যাওয়ার সময় আরও কয়েকশোটা কথা শুনিয়ে গেল রূপাকে, উপদেশ দিয়ে গেল কয়েক হাজার। রূপা ওদের সাথে মিষ্টি মুখ করে কথা বলল যাওয়ার সময়। ওদের শান্তি কামনা করে জোরে জোরে সালাম দিল। কিন্তু মনে মনে হলো, তোমাদের মতো দুই ডাইনির কপালে লাথি, অসভ্য ইতর কোথাকার। বাড়িটা আজ অনেকটা খালি। পিথুর বাবাও বাড়িতে নেই। পাসপোর্ট নিয়ে কি একটা ঝামেলা হয়েছে, এই কাজে তিনি ঢাকায় গেছেন, থাকবেন ওখানে 2 দিন। এখন বাড়িতে রূপা, সুফলার 2.5 বছরের মেয়ে মিমি, লায়লা বেগম আর পিথুল, এছাড়া আর কেউ নেই। রূপা এখন ঘুমাচ্ছে। দুপুরবেলায় তার ঘুমানো অভ্যাস নেই। এই সুযোগে সুফলা ও তার মা দুজনে মিলে পিথুলকে নিয়ে বসেছে আলাদা ঘরে। সুফলা ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, পিথুল, তুই নিজেই না রাজি হলে বিয়ের জন্য, আর এখন তুই তোর ওয়াইফের কাছে যাচ্ছিস না কেন? এটা কেমন কথা? ও কি ভাবছে বলতো? পিতুল চুপ করে রইল, কথা বলল না। ওর মা লায়লা বেগমের হাত একটা ধরল, তারপর অনুনয় গলায় বলল, লক্ষ্মী বাবা আমার, আমার এমন করিস না আর। আজ থেকে ওর কাছে থাকিস কেমন? নয়তো মেয়েটা কষ্ট পাবে, সন্দেহ করবে তোকে। পিতুল এবার চুপ। সুফলা তার এবার ওর মাকে বলল, পিতুল ঠিকমতো ওষুধ খাচ্ছে না তো মা? লায়লা বেগম বলল, কি জানি, ওই বড় 2-1 বোতলের অর্ধেকটা এখনও শেষ হয়নি। সুফলা রাগ দেখে বলল, তুমি জানো না ও আলসেমি করে, খেতে চায় না নিজ থেকে? তোমার না রে না বললাম নিজে এসে খাইয়ে দিতে সময় মতো। কী করো তুমি সারাদিন? এত কি কাজ তোমার যে ছেলের ওষুধ খাওয়ার কি না এই খবর পর্যন্ত রাখতে পারো না? লায়লা বেগম কথা বলল না, চুপ করে বসে রইল। এবার সুফলা তার মাকে বলল, ওই বউটারে, বাচ্চাটারে একটা ফোন দাও। লায়লা বেগম চমকালো খানিকটা। টাউটারের বাচ্চাটারে মানে? ওই যে তোমার বুজরুক পীর ইকরামউদ্দিন, পাগল না ছাগল নাম যে। ফোন দিয়ে হারামজাদারে বলো, ওষুধ তো কোনো কাজ হচ্ছে না, আর বিয়ে করিয়েও তো কোনো লাভ হলো না। টাকা তো 25,000 নিল, সেই টাকা তো এমনি এমনি দিয়ে যায়, নয়তো বদমাসটার কান কেটে ছিঁড়ে ফেলবো। সুফলার আগে কথাগুলো বলল লায়লা বেগম ভার স্থির কণ্ঠে বলল, ধর্মে কর্মে একটুও মন নেই, খোদার ভয় নেই মনে তোর? একজন কামেল মানুষ এইসব কেউ বলে, এইভাবে গালি দেয়? সুফলা হাসে, বলে, তোমার এই পীর সাপ যদি কামাল হয় তাহলে ফেরাউন কামেল ছিল। কথাটা বলে শব্দ করে হাসে। লায়লা খুব কষ্ট পায় মনে মনে। সে ভাবে, তার একটা মেয়েও মানুষ হলো না, একটা ছেলেই ছিল তার, তাও ছেলেটাও হলেও পুরুষ হলো না। কান্না এসে যায় লায়লা বেগমের, নাকের শেষ ভাগের লাল হয়ে যায়, তবুও সে কাঁদে না। এমন অযোগ্য সন্তানদের সামনে সে অসহায়ের মতো কাঁদতে চায় না। রূপার কাছে এসে ওর মা ফোন করেছিল। রূপা ফোন রিসিভ করলো না। কেন রিসিভ করবে সে ফোন? এই পৃথিবীতে তার কোনো পিতামাতা নেই, সে চির এতিম, চির অনাথ। দু 2-3 দিন চলে গেল এ বাড়িতে। রূপার আর ভালো লাগছে না। ওর শাশুড়ি ওর সাথে সত্যি সত্যি ভালো আচরণ করছে। সুফলাও অনেক সময় দিচ্ছে, সারাদিন ওর সাথে বসে বসে গল্প করছে। তবুও রূপার ভালো লাগে না। তাই 4-5 দিন তার ঘরেই আসেনি পিতুল। রূপার সন্দেহটা আরও বাড়ে। সে মুখ ফুটে এখনও কাউকে কিছু বলতে পারে না, কিছুই। কার কাছে বলবে? বিয়ের 4র্থ দিন চলে যাওয়ার পর রাতে কাছে তার শাশুড়ি এলো, বলল, কাল তোমায় নিয়ে তোমার বাবার বাড়িতে যাব, পিতুলও সাথে যাবে। রূপা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠল। ভাবে, ওখানেই গেলে সুযোগ হবে। শাশুড়ি গিয়ে তো আর ওখানে নিজের ছেলেকে নিজের কোলে নিয়ে বসে থাকতে পারবে না। পিতুল ওখানে গেলে সে পিতুলকে নিজের কাছে নিবে, একান্তে কথা বলবে ওর সাথে। আসলে ওর কি সমস্যা জেনে ফেলতে পারবে তখন। কিন্তু ওর শাশুড়ি এরপর আরেকটা কথা বলল। সেই কথাটা শুনে রূপার মন ভেঙে খান খান করে দিল। ওর শাশুড়ি বলে, আমরা কিন্তু আজকেই আবার এসে পড়বো, ইফতারির আগেই যাব, আর ইফতারি করে চলে আসব। মিমিরা যাবে, সবাই মিলে যাব। রূপা মুখ ফুটে কিছু বলে না, কিন্তু মনে মনে ঠিকই বলে, সে কাল গেলেও শাশুড়ির সাথে কিছুতেই আসবে না। মাকে বলবে যেন 3-4 দিনের জন্য রেখে দেয়, সাথে পিতুলকেও। পিতুলের সাথে ও থাকলে সব জেনে যেতে পারবে, মাকে জানাতে পারবে সব কিছু। পরদিন দুপুরবেলা রূপাদের বাড়ির দিকে যাত্রা করে ওরা। পিতুল সে নিজেদের
গাড়িটা আছে, ওটা করেই যাই। সে আসতে অসুবিধা হয়, যতই রাত হোক না কেন। ওখানে পৌঁছানোর পর হঠাৎ করে পিতুলের পেটে ব্যথা শুরু হয়, খুব ব্যথা। পিতুল বিছানায় শুয়ে গড়াগড়ি খায়। ওর মা চিন্তিত মুখে বলে, ওর যে কি হলো, 3-4 দিন ধরে মায়ের অসময়ে পেটে ব্যথা হয়। রূপা পিতুলের কাছে আসতে চাইলে লায়লা বেগম বলে, বৌমা, আমি ওর কাছে আছি, তুমি বরং মিম্মি আর সুফলাকে নিয়ে তোমার চাচাদের বাড়ি থেকে বেরিয়ে এসো। রূপা রাগ করবে কি না কিছুই বুঝতে পারলো না, কিন্তু তার কেন যেন মনে হলো পিতুলের পেটে সত্যি সত্যি কোনো ব্যথা ওঠে নেই। এসব ওর মায়ের চাতুরি। রূপার মন ভেঙে যায়। বাড়িতে আসার আনন্দ মাটি হয়ে যায়। সে সুফলা আর মিম্মিকে নিয়ে কোথাও বেড়াতে যায় না, বরং বিছানায় শুয়ে থেকে কাঁদে। ওর মা ওকে এভাবে দেখে অবাক হয়। আড়ালে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে মা, কাঁদিস কেন? রূপা লজ্জায় কিছু বলবে না বলে মুখ খুলে বলেই ফেলে, পিতুল আজ পর্যন্ত আমার সাথে কথা বলেনি, আমার ধারে কাছে ঘেঁষে না, আমার ছায়াটুকুও ডিঙায় না পর্যন্ত। কথাটা বলে কেঁদে ওঠে আবার। ওর মা ওর ওকে বুকের সাথে চেপে ধরে পিঠে হাত বুলিয়ে দেয় আদর করে। তারপর কোমর গলে বলে, চুপ কর, কাঁদিস না মা, ওরা শুনলে সমস্যা হবে। কি না কি ভেবে বসবে আল্লাহ জানে। ওর মা সব ভেঙে বলেছে আমারে। পিতুল নাকি একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল, সেই মেয়ে ওর সাথে আমেরিকায় পড়াশোনা করে, কিন্তু গত বছর হঠাৎ করে হার্ট অ্যাটাকে মেয়েটা মারা গেছে। এরপর থেকে পিতুল নীরব হয়ে গেছে, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না। রূপা কান্নায় ভেজে গলায় বলল, সে যদি আমার সাথে কথা না বলে তবে আমি ওখানে থেকে আমার কি লাভ? আমি একা একা এখানে থাকতে পারবো না, আমার ওখানে ভালো লাগে না। ওর মা মৃদু হাসে, হেসে বলে, বেকুব মেয়ে, তুই তো একদিন ওর মন জয় করবি, ওর মন থেকে ওই মেয়েটার নাম মুছে দিবি। একটু সময় লাগবে, লাগুক। মেয়েদের জীবনের একটাই লক্ষ্য, তার স্বামীর সেবা করা, স্বামীর মন জোগানো, এরপর সন্তান সন্ততি হলে তাদের লালন পালন করা, আর কি। রূপা এসব পুরনো দিনের কথা ভালো লাগে না। সে কোনো স্বামীর মন জোগাবে, সে তার কাছে আসতেই না, তাকে তো কাছেই যেতে দিচ্ছে না। কিন্তু এই কথাগুলো মার কাছে এসে বলতে পারে না, লজ্জায় বলে, একটা বিষয় আছে তো। মায়ের কাছে এসে কি সব বলা যায়? তাছাড়া মায়ের স্বরটাও তার যেন ভালো লাগে না। মা এসব কোন ধরনের কথা বলছে? অতি সেকালে কথা এগুলো। এখন সময় পরিবর্তন, স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা যে হাদিস নয় তাও প্রমাণ হয়ে গেছে। স্বামীর প্রতি স্ত্রীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব আছে। এখানে কারো থেকে ছোট নয়, দুজনে দুজন মানুষ, দুজনের সমান, এই কথাগুলো সে মনে মনে বলে। এরপর রূপা তার মায়ের কাছে আবদার করলো, মা, পিথুলের মাকে বলো না আমি 3-4টা দিন এখানে থাকতে চাই, আমার খুব মন পোড়াচ্ছে বাড়িটার জন্য। ওর মা বলল, রমজান মাসটা তোর ওখানেই থাকতে হবে মা, তার ঈদের পরদিন চলে যাবে। উনি যতদিন বাড়িতে আছে ততদিন তুই ওখানে থাক। আরেকবার উনি কবে আসতে পারবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। রূপার মা বলে, মা, উনি তো ঢাকা গেছেন, 3-4 দিন দেরি হবে আসতে। রূপার মা বলল, দেরি হোক, তোর শাশুড়ি আবদার করেছে তুই ওখানে থাক, ওনারা ধনী বিত্তবান মানুষ, ওনারা রাগানো ঠিক হবে না, রাগালে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। রূপার খুব কান্না পায়, সে বুঝতে পারে তার মা তার প্রতি এমন নিষ্ঠুর কেন, কিভাবে তার মা ওদের সাফাই গাইছে, কেন তার কষ্টটা বুঝতে পারছে না। এইটুকু তার মনে যে ভীষণ কষ্ট, চাপা দিয়ে রাখতে চায় না সে এসব কষ্ট, কিন্তু পারছে না, বুক ভেঙে চুরমার হয়ে যেতে চায় একবার। ওদের কথা এসব মানতে হবে কেন? রূপা বোঝে না, ওরা ধনী হলে কি ওদের সব কথা মাথা পেতে নিতে হবে কেন? ইফতারির পর লায়লা বেগম বলে, বৌমা রেডি হও, এখান থেকে গিয়ে পিথুলের আবার ডাক্তার দেখবো। রূপা মুখে বলতে পারে না যে সে থাকতে চায় এখানে আরও 2-3টা দিন, যেহেতু তার জন্মদাত্রী মাই চায় না সে আজ এখানে থাকুক। এক প্রকার রাগ নিয়ে তাই সে ফিরে যেতে মন স্থির করে, আর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনোই আসবে না, কখনোই না, প্রয়োজনে ওখান থেকে মরে যাবে, তবুও এ বাড়িতে আসবে না। রূপা পিতুলদের বাড়িতে ফিরে এসে মন খারাপ করে খুব। সুফলা তখন তাকে সময় দিয়ে বলে, রূপা, পিতুলের বিষয়টা বোধহয় শুনেছ তুমি, ওর মনে খুব কষ্ট। সত্যি বলতে সে অন্য কোনো মেয়ে তার নিজের করে নিতে পারছে না, নেওয়ার কথা ভাবতেও পারছে না। একটু ধৈর্য ধরো বোন প্লিজ, মাত্র কয়েকটা দিন, আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে গেছে। আর 1-2টা দিন যাক, তারপর দেখবে সে তোমার সাথে এসে এখানেই থাকবে, দেখবে আস্তে আস্তে তোমার সাথে কথা বলতে শুরু করছে, হাসি তামাশা করছে। রূপা লজ্জা ভেঙে বলে দেয়, সাহসী মেয়েদের মতো, আপনার ভাই যদি কোনো মেয়েকে মেনেই নিবে না তবে ওকে বিয়ে করালেন কেন, ওর অনুমতি নেননি?
সুফলা লজ্জিত হওয়ার ভঙ্গি করে বলে, ভেবেছিলাম বিয়ে করালে পরিবর্তন হবে, কিন্তু ওর জন্য তো সময় লাগবে। কটা দিন ধৈর্য ধরো, দেখবা তোমার সংসার সুখের হবে। আমি বলে দিচ্ছি, আমার ভাইয়ের মতো ভালো ছেলে একটাও নেই এই জগতে। রূপার এই কথাগুলো একটু ভালো লাগে, মনে শান্তি খুঁজে পায় সে, এবং মনে মনে আশা বাঁধে। যদিও পিথুল অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, কথাটা শুনে ভীষণ খারাপ লাগে। এটাই নিয়ম। একটা মেয়ে কিংবা ছেলে তার জীবনসঙ্গীকে শুধুমাত্র তার একার করে পেতে চায়। অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে কিংবা কোনো এক সময় সম্পর্ক ছিল, এটা মেনে নিতে পারে না। কষ্ট হয়, মন খারাপ হয়। রূপা তবুও আশা বাঁধে, কাঙালের মতো, তৃষ্ণার কাতক ছাতকের মতো। ওসব কষ্ট ভুলে গিয়ে ভাবতে থাকে, কল্পনা করে যেন পরাগ তার কাছে ধীর পায়ে হেঁটে আসছে, এসেই তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাচ্ছে, গলার একপাশে ওর লম্বা খাড়া নাকটা ঘষে দিচ্ছে। তারপর তারপর আরও কত কী যে ভাবে, কল্পনায় মজে যেতে থাকে। রূপার বিশ্বাস হতে শুরু করে এরকম কল্পনার ন্যায় বাস্তবে একদিন পিথুল ওর গা ঘেঁষবে, ওকে ভালোবাসবে। লায়লা বেগম চিন্তায় অস্থির হয়ে যায়। বিয়ের 2 সপ্তাহ চলে গেলে ছেলেকে কিছুতেই সে ঘরে তার পুত্রবধূর কাছে পাঠাতে পারে না। এ নিয়ে রাতে পিথুলের বাবা তার গালে শক্ত হাতে দুটো চড় দিয়েছে। চড় দিয়েছে বলেছে, আমি নিষেধ করি নাই, ছেলের জন্য বিয়ে করানো লাগবে না, বলি নাই কুটি নাই দিয়ে একটা সমস্যা দূর হবে না। তুই শুনেছিলি তখন, চলে গেলি পীরের দরবারে, বেয়াদব মহিলা কথাকার। স্বামীর চর খেয়ে লায়লা বেগম রাগে দুঃখে ফুঁসতে থাকে। ওদিকে রূপার জন্য তার মায়া হয় খুব। এই মেয়েটা খুব মায়াবতী, খুব লক্ষ্মী একটা মেয়ে, অনেক সহ্য করতেছে। মেয়েটাকে কিভাবে যে সে আনন্দে ফিরিয়ে দেবে তাই সে বুঝে পায় না। এরপর সে কি রাতে লায়লা বেগম ফোন করে ওর বিজ্ঞ বান্ধবী শেলিনাহারকে। শেলিনাহার পড়াশোনা করেছে মনোবিজ্ঞানে, কিন্তু পড়াশোনার পর কোনো কর্মে যুক্ত হয়নি। 2 ছেলে মেয়েকে নিয়ে সংসার গোছানোর দায়িত্বে মোটামুটি একটা জীবন পার করেছে শেলি। শেলি ফোন রিসিভ করলে দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। তারপর দুঃখের কথাটা বলে লায়লা তার প্রিয় বান্ধবীর কাছে। শেলি শুনে আফসোস করে বলে, এটা তো আর জোর করে হয় না রে লায়লা, চিকিৎসা তো করিয়েছিস অনেক, কাজ তো আর হয়নি। আসলে ছেলেটার সমস্যা খুব বড়, সে অনেক একেবারে জেন্ডার স্টেজ ডেঞ্জার স্টেজে। লায়লা তাড়া দেয়, বলে, দয়া করে একটা উপায় বলো না শেলি, তুমি আমার শেষ ভরসা। শেলি তখন বলে, এক কাজ কর, ফুটপাতে দেখবে ওসব গোপন বিষয়ক বই পাওয়া যায়, যা পড়লে ওর ফিজিক্যালি নিডটা ওয়াক হতে পারে, এটাও স্বাভাবিক। এসব রসালো বই পড়লে ওর ইচ্ছে করবে মেয়েটার কাছে যেতে। লায়লা বেগম বলে, মা হয়ে কিভাবে এটা করব আমি, এসব সস্তা বই কিনে দিব কিভাবে? শেলি আশ্বাস দেয়, চিকিৎসা করাচ্ছ, এটা রোগ, এখানে লজ্জা ফজ্জা রাখলেই তো হবে না। এরপর থেকে শুরু হয় লায়লা বেগম এরপর দিন মার্কেটে গিয়ে ফুটপাত থেকে ওইসব বই আনে। তারপর সেই বই পিথুলের টেবিলের উপর রেখে দেয় গোপনে, আর রূপাকে বলে, মা তুমি কিন্তু এখন সময়ে অসময়ে এ ঘরে এসো, তুমি এলে দেখবে ওর মনে জায়গা নিতে পারছো। কিন্তু আস্তে আস্তে রূপা ওসব জানতো না যে শাশুড়ি কথায় কথায় রোজ করে এই ঘরে আসতে থাকে, কিন্তু পিথুলের কাছ থেকে কোনো সাড়া পায় না। তবে একটা বিষয় তাকে খুব আশ্চর্য লাগে, টেবিলের উপর দেওয়া 3-4টে বই, সেই বইয়ে মলাটে অর্ধনগ্ন নারীদের ছবি। এরপর ভেতরের পাতায় উল্টিয়ে এসে আশ্চর্য, বইয়ের পাতায় পাতায় নগ্ন ছবি আর নোংরা নোংরা গল্প। এসব গল্পের একটি শব্দও পড়লে কিংবা ভেতরের পাতার একটা ছবি দেখলে গা গুলিয়ে আসে, বমির উদ্বেগ হয়। সঙ্গে সঙ্গে ওই বইগুলো ছিঁড়ে কুটি কুটি করে ময়লার ঝুড়িতে রেখে আসে, আর মনে মনে বলে, ছি, কি নোংরা মানুষ এরা যে নিজেই পিথুলের। এরপর সে নিজেই পিথুলের কাছাকাছি যায়, মুখোমুখি হয় ওর। পিথুলও পাশে মুখ ফিরিয়ে নিয়ে মাথা কাঁথা তুলে নেয়। রূপার খুব রাগ হয়, সে ধপ করে শব্দ করে হেঁটে নিজের ঘরে চলে আসে। এসে রাগে হাঁপাতে থাকে। সে বুঝতে পারে না ও কোনো ধরনের মানুষ, ওর কোনো সমস্যায় প্রেমিকা মারা গেছে, এটা অবশ্যই দুঃখের কথা। ওকে ভুলতে না পারে, তার কাছে সবসময় চাইতে পারে, কিন্তু এই সময় কি এক্কেবারে তার সাথে কথা বলা যাবে না? কথা বললে পাপ হয়ে যাবে, এমনকি মুখটা দেখানো যাবে না পর্যন্ত? কি মহা মুশকিল! রূপা মনে মনে ভাবে, এসব কিছুই না, আসলে এক একটা নাটক। পিথুলের প্রেমিকা বলতে কেউ নেই, ছিলও না। ওর অন্য কোনো সমস্যা, সমস্যা ফিজিক্যাল। রূপারও এটাই মনে হয়, এবং তার মন সায় দেয় যে যেটা ভেবেছে এটাই সত্যি, এক রত্তিও মিথ্যে নয়। পিতুলের বাবা ঢাকা থেকে ফিরে 3 দিন পর, এবং এসেই জানায় 1 সপ্তাহের মধ্যে আমেরিকা ফিরে যাবে। কোম্পানি তাকে আবার ডেকেছে, 1 সপ্তাহ সময় দিয়েছে মাত্র। কিছু করার নেই, ঈদটাও দেশে করে যেতে পারবে না। রূপা অবশ্য এই লোক যেমন বদমেজারি কিংবা অহংকারী ভেবেছিল, এই লোক তেমন না।
কোনো কারণে হয়তোবা সেদিন মন মেজাজ খারাপ ছিল, তাই চুপ হয়ে গিয়েছিল মুখ ভার করে। কিন্তু ঢাকা থেকে ফিরে তিনি রূপার ঘরে এসেছেন। রূপার জন্য তিনি ঢাকা থেকে একটা স্বর্ণের চেন এনেছেন, দেখতে খুব সুন্দর ঝকঝক করে। গায়ে আলো পড়লে তিনি এসে চেন রূপার হাতে দিয়ে বললেন, তোমারে আমি বৌমা ডাকবো না মা, তুমি আমার মা। আমার নিজের মা মারা গেছে আমারে ছোট্ট রেখে। আমি বড় হয়েছি মেজো খালার আদর্শ আগে। ছোট খালারে আমি মা ডাকতাম, ছোট খালা এখন আর নাই। আমি মা ডাকার এখন কেউ নাই। এখন তুমি এসেছো আমার ঘরে, এখন থেকে তুমি আমার মা। আমি সপ্তাহের ভিতরে চলে যাবো আমেরিকায় মা। ওখানে গিয়ে রোজ একবার হলো তোমায় কল দিব। রূপার খুব ভালো লাগছে, মনে হচ্ছে তার নিজের বাবাই তাকে এসব বলছে। পিতুলের বাবা আবার বলল, শোনো মা, বদমেজাজি হইও না, সাহসী হয়ে বেঁচে থাকবা এবং লজ্জাকে কখনো প্রশ্রয় দিবে না। আর সব সময় পথ চলতে জ্ঞান নিয়ে, মূর্খের মতো অন্যরা চলা পথে চলো না। মনে রেখো, জ্ঞানী ও সাহসীরা কেবল জানে নতুন নতুন পথ বের করতে। রূপা বুঝতে পারে না কিছু এসব মর্মার্থ। হঠাৎ তিনি তাকে এসব কেন বলছেন, কিন্তু তার ঠিক ভালো লাগে এইসব কথা। তার ভালো লাগা শ্বশুর বাবার সঙ্গ। এই বাড়িতে আর কাউকে ভালো না লাগলেও এই মানুষটাকে প্রতি তার ভীষণ ভালো লাগা কাজ করেছে। কিন্তু তার দুঃখ হচ্ছে এই মানুষটা অল্প দিনের ভিতর এ বাড়ি ছেড়ে চলে যাবে। রূপা ভাবতে থাকে, পৃথিবীর ভালো লাগা জিনিসগুলো কখনোই নিজের জন্য স্থায়ী হয় না, কখনোই না। সে রাতে লায়লার সাথে তার স্বামীর কথার কাটাকাটি হয়। লায়লাকে পিথুলের বাবা জিজ্ঞাসা করে, একটা পদ্ম ফুলের মতো সুন্দর মেয়েটার লাইফ কেন নষ্ট করলা তুমি, কোন কারণে? লায়লা বেগম অবাক হয়, তারপর ভোতা গলায় বলে, এটা কোন ধরনের কথা বললা তুমি? ছেলের জন্য বিয়ে করে ঘরে বউ এনেছি, কি দোষ করলাম আমি? হ্যাঁ, দোষ করেছো, বড় দোষ। এর মাসুল দিবে তুমি। লায়লা এমনিতে রাগ ওঠে না খুব একটা, কিন্তু আজ রাগ উঠছে। সে চেত করে উঠে বলে, এইসব কথা রাখো, ছেলে সুস্থ হচ্ছে, চিকিৎসা চলছে। কই সুস্থ হচ্ছে? বউয়ের সামনে তো পড়ে না কোনো সময়। লায়লা কিভাবে কথাটা বুঝতে পারে না, কিন্তু মৃদু হেসে বলে, ছেলের জন্য প্রাপ্তবয়স্ক ওইসব বই কিনে এনেছি, সেই বই পড়ে লুকিয়ে রেখে দিছে। পিথুলের বাবা রাগটা এবার আরও চড়া হয়, বলে, তুমি দেখি এখন অসভ্যতামি শুরু করে দিচ্ছ, লজ্জা করে না তোমার? ছি। লায়লা বেগম কিছু বলে না, তার মন আজ আনন্দে হাতধরা। সে ভাবছে ছেলে বইগুলো পড়েছে, বইগুলো পড়ে তার ভিতরে একটা অনুভূতি এসেছে বলে সে লুকিয়ে ফেলছে বই। তাছাড়া সে একটু আগেই দেখেছে রূপার মুখ ভরা হাসি, চেহারা যেন আলোর দ্যুতি ছড়াচ্ছে। লায়লার ধারণা ছেলে বোধহয় তাকে কাছে টেনে নিয়েছিল। জিজ্ঞাসা করা উচিত রূপাকে একবার, কিন্তু শাশুড়ি হয়ে এসব জিজ্ঞাসা করে কি করবে? লায়লা বেগম মেয়ের সাথে কথা বলে সুফলার সাথে। সুফলাকে বলে, একটা খুশির সংবাদ আছে রে মা সুফলা। সুফলা তার মায়ের মুখে দীর্ঘদিন পর আনন্দের মুখর হাসি দিয়ে অবাক হয় এবং সে জিজ্ঞাসা করে, কি খবর মা, বলো তো? লায়লা বেগম বলে, ওরা আজ এক হয়েছিল। মেয়েটা কি আনন্দিত আজ, ডানা কাটা পরীর মতো এদিক ওদিক আনন্দে উড়াউড়ি করছে। আহা কি আনন্দ! এই আনন্দ দেখার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি। আমি সবসময় প্রার্থনা করতাম, মনে মনে আশাও রাখতাম, আমার পুত্রবতী হবে সবসময় হাসি খুশি স্বভাবের। কথায় কথায় সে হেসে গড়িয়ে পড়বে। সুফলা অবাক হওয়া চোখে মার দিকে তাকায়, ওর ঠোঁট হাসি হাসি। এই উদ্বেগ মাখা গলায় বলে, মা সত্যি? লায়লা বেগম বলে, তুই একটু ওকে জিজ্ঞাসা করতে দেখতো মা, আমার খুব জানতে ইচ্ছে করে রে মা। একটু জিজ্ঞাসা করবি মা? সুফলা হাসে, সে হাসির শব্দ হয় না, সে তার মার সাথে চোকাচোকি করে এবার। এর অর্থ, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি মা, এক্ষুনি। পরদিন ভোরবেলা সুফলা আসে রূপার কাছে, এসে খুশির গলায় জিজ্ঞাসা করে, ওর সাথে তোমার কথা হয়েছে তাই না? রূপা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কার সাথে? পিতুলের সাথে। রূপা গোমরা মুখ করে জবাব দেন, না। সুফলা বড় আশাহত। তবে মা তাকে কি বলল? মার প্রতি আর রাগ হয়, ভীষণ রকমের রাগ। ফুঁসতে থাকে সেই, এই মহিলা সবসময় উত্তেজনা বেশি না হলে কি এমন ছেলের জন্য ঘরে কেউ বউ আনে? এরপর সুফলায় নিজের কাঁধে একটা দায়িত্ব টেনে নেয়। সে তার বরের সাথে কথা বলে, সব কিছু খুলে বলে তার কাছে। মিমির বাবা অট্টহাসি হেসে বলে, আমি তো শতবার না করেছিলাম, বলেছিলাম ওকে বিয়ে করানোর কোনো প্রয়োজন নেই। শুনলে কথা একবার, তোমার মা তো একেবারে গাছে চড়ে বসলো তখন। ছেলের কোনো সমস্যা নেই, বিয়ে করালে ঘরে বাচ্চা আসবে। এখন কি হলো, উপায় না পেয়ে আমায় খুঁজছ? এখন বোন জামাইদের কাছে দাও, তারা শালকের বউ রাখুক। কথাটা বলে আবার অট্টহাসি হাসে মিমির বাবা। সুফলা রাগ উঠে, এই লোকটা সব সময় মুখটা কাটা, কিন্তু সুফলা জানে মুখ কাটা হলো ভালো চরিত্রের। সে এই বিষয়ে তাকে কোনো রকম সন্দেহ করে না। এরপর সুফলা বলে, একটা বুদ্ধিশুদ্ধি দাও তো, কি করতে পারি বলো? মিমির বাবা বলে, ভিডিও দেখাও, অ্যাডাল্ট ভিডিও। রূপা ফোনে দেয়।
ও দেখায় ওর বরকে। সুফলা বলে, ধুর, ওরা তো আলাদা আলাদা ঘরে থাকে। মিমির বাবা বলে, বাবাকে বলো, উনি দেখবেন। দেখবে। পিথুল সুরসুর করে ও ঘরে চলে গেছে। রূপার সাথে রাত থাকতে শুরু করেছে। মিমির বাবার কথাই সত্যি হলো। সুফলা যখন ওর বাবাকে বলল, রূপা মেয়ে মানুষ, এ বাড়িতে নতুন, আর সে একলা একা ঘরে থাকে, পিথুল ওখানে যায় না। এটা কেমন দেখায় না বলো বাবা? পিথুলের বাবা সব বুঝে ফেলে এবং সেদিন থেকে পিথুল যে ঘরে ছিল ওই ঘর নিজে এসে দখল করে। তারপর পিথুলকে করে, তুমি ও ঘরে গিয়ে থাকো, আমি আজ থেকে এখানে এসবো। কথাটা বলে চাপা হাসি আসেন বাবা। পিথুল সে হাসি দেখতে পায় না, কিন্তু তার খুব রাগ হয় এবং ভয়ে তার ভেতরটা কাঁপতে থাকে। চলবে। এটা প্রথম পার্ট, শেষ পার্ট কালকে আসবে। না পুরুষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।